হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অপরজিৎ পাঠশালা। আজকে শুরু করা যায় আজকের মূল বিষয়বস্তু কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। তাহলে আমাদের আজকে মূল যে বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। এই যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি আমাদের পড়ার আগে আমরা জানবো যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে বা তার উৎস কোথায়। এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কবি মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। আখেটিক কথার অর্থ হচ্ছে ব্যাগ, ব্যাগ বা শিকারী। এই তো জেনে নেওয়া যাক এই যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটির আগে যে কি ঘটনা আছে সেই ঘটনাটা যদি তোমরা জানো তাহলে এই কবিতাটা বুঝতে তোমাদের আরো সহজ হয়ে উঠবে। তো এক সময় ধর্মকেতু ও মৃদয়া নামক দুই আদিবাসী পুরুষ ও মহিলা জঙ্গলে থাকতো এবং তারা শিকার করে নিজেদের জীবিকা পালন করত। ধর্মকেতু যা শিকার করত, মৃদয়া সেটি বাজারে গিয়ে বিক্রি করে আসতো এবং এইভাবে তাদের জীবন চলত। এক সময় তাদের একটা বাচ্চা হয়, সেই বাচ্চার নাম হয় কালকেতু। এই কালকেতু কিন্তু স্বর্গে নীলাম্বর নামে পরিচিত এবং তিনি শিবের বড় ভক্ত ছিলেন। এই কালকেতু কার ভক্ত ছিল? শিবের বড় ভক্ত ছিল। দেবী চণ্ডী নিজের পূজা পাওয়ার উদ্দেশ্যে শিবকে বলে কালকেতুকে অভিশাপ দিয়ে তাকে মর্তলোকে নিয়ে আসে। এই কালকেতু তার বাবার মতনই দক্ষ শিকারী ছিল এবং জঙ্গলের প্রত্যেকটা পশুকে সে মেরে তার বাবার মতো ভাবে সেও নিজের জীবিকা অর্জন করত। একদিন কালকেতুর বিয়ে হয় ফুল্লরা নামক এক আদিবাসী মহিলার সাথে এবং তাদেরও জীবন খুব সুখেই চলতে থাকে। কালকেতু যেইটা মারতো বা যে সমস্ত পশুকে মারতো তার স্ত্রী ফুল্লরা বাজারে গিয়ে সেই পশুর মাংস ও চামড়া বিক্রি করে নিয়ে আসতো। এইভাবেই তাদের জীবন চলতো। কালকেতু কিন্তু শিকারে খুবই দক্ষ ছিল। এই জন্যে পশুরা আর এই অত্যাচার সহ্য না করতে পেরে তারা সকলে দেবী চণ্ডীর আরাধনা শুরু করলো। হঠাৎ দেবী চণ্ডী তাদের সামনে প্রকট হলো এবং তারা দেবী চণ্ডীকে তাদের সমস্যার কথা বলল এবং দেবী চণ্ডী তাদেরকে নির্দেশ দিল যে জঙ্গলের একটা নিরাপদ স্থানে তাদেরকে লুকিয়ে থাকার জন্য। তো তাদেরকে দেবী চণ্ডী একটা জঙ্গলের নিরাপদ স্থানে লুকিয়ে নিজে সোনালী গোসাপের রূপ ধরে সেই স্থান থেকে সে চলে গেল এবং যখন কালকেতু শিকার করতে আসছিল জঙ্গলে, ঠিক তার সামনেই দেবী চণ্ডী গোসাপের রূপ ধরে উপস্থিত হলো। কালকেতু প্রথমে তাকে দেখে চমকে যায় এবং সেই দেবী চণ্ডীকে উপাখ্যান করে সে আবার নিজের শিকারের উদ্দেশ্যে জঙ্গলে যায়। কিন্তু সে একটাও শিকার জঙ্গলের মধ্যে খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? কারণ আগের থেকেই আমাদের দেবী চণ্ডী সমস্ত পশুকে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখে, তাই সে একটাও পশু খুঁজে পায় না। সে অবশেষে কি হয়, সে উদাস মনে বাড়ি ফিরতে থাকে। কি কারণে? কারণ সে জানে যে আমি প্রত্যেক দিনই শিকার করি এবং সেই শিকারের পশু চামড়া ও মাংস বাজারে গিয়ে বিক্রি করি, তবেই আমাদের দিন চলে। কিন্তু যদি আজ কোনো শিকার না পাই তাহলে আমাদের আজকের দিনটা চলবে কিভাবে? তখন সে ভাবলো যে শিকারে আসার সময় যে সোনালী গোসাপের সঙ্গে দেখা হয়েছিল সেটাকেই সে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে গেল এবং সোনালী গোসাপটাকে সে ঘরের একটা কোণে গিয়ে রাখলো। সেখান থেকে সেই গোসাপ থেকে দেবী চণ্ডী অপরূপ সুন্দর একটা 16 বছর বয়সে নারীর রূপ ধারণ করলো। এই নারীর রূপটা দেখে কালকেতুর স্ত্রী ভয় পেয়ে গেল যে হঠাৎই একটা গোসাপ থেকে একটা নারী কিভাবে আসতে পারে। এবং দেবী চণ্ডী তাকে বলে যে আমি তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব। কিন্তু কালকেতুর যে স্ত্রী তাকে সন্দেহ দৃষ্টিতে দেখতে থাকে এবং সে মনে মনে ভাবে যে হয়তো এই সুন্দরী নারী তার সতীন। এই জন্য সে ভাবে যে হয়তো এই সতীন আমার সমস্ত কিছু ধ্বংস করে নেবে বা কেড়ে নেবে। তাই সে কালকেতুর কাছে যায় নালিশ জানাতে দেবী চণ্ডীর নামে যে তুমি কাকে বাড়িতে নিয়ে এসেছো। তখন কালকেতু রেগে দেবী চণ্ডীকে তীর ধনুক দিয়ে মারতে যায়। তখন দেবী চণ্ডী নিজের আসল রূপ ধারণ করে এবং দেবী চণ্ডী কালকেতু এবং তার স্ত্রীকে 7 ঘোড়া মোহর দেয়। 7 ঘোড়া মোহর মানে প্রচুর ধন তাদেরকে দেয় এবং তখন কালকেতু সেই ধন পেয়ে
এক জঙ্গল পরিষ্কার করে সেখানে এক নগর, বিশাল বড় নগর বানায় এবং সেই নগরটির নাম হচ্ছে গুজরাট নগর। কিন্তু এই গুজরাট নগরে কালকেতু তো সমস্ত নিজের রাজ্য তো বানিয়ে ফেলেছে, কিন্তু সেই রাজ্যে একটাও প্রজা নেই। যদি প্রজা না থাকে তাহলে কালকেতু কিভাবে সেখানে রাজত্ব করবে? তখন সে আবার দেবী চণ্ডীর শরণাপন্ন হয় এবং দেবী চণ্ডীকে বলে যে মা, আপনি তো আমাকে সমস্ত কিছুই দিয়েছেন, শুধু যে নগর রয়েছে সেই নগরের জন্য কিছু প্রজা দেন, না ছাড়া আমি কার ওপর সেখানে শাসন করব, কিভাবে আমি সেখানে রাজত্ব চালাবো? তখন দেবী চণ্ডী তার পাশেরই রাজ্যে, যার রাজ্যের নাম হচ্ছে কলিঙ্গ দেশ, এইখান থেকে এসেছে কলিঙ্গ দেশের প্রসঙ্গটি। তো সে তার পাশের যে রাজ্য কলিঙ্গ দেশ, সেই কলিঙ্গ দেশে প্রচুর ঝড় বৃষ্টি ঘটায়। দেবী চণ্ডীর অভিশাপে সেই পাশের যে কলিঙ্গ রাজ্য আছে সেই কলিঙ্গ রাজ্যে প্রচুর ঝড় বৃষ্টি হয়। সেই কলিঙ্গ রাজ্যে লোকগুলোকে নিয়ে আসার চেষ্টা করে কোথায়? আমাদের কালকেতুর গুজরাট নগরে। তো প্রথমে দেবী চণ্ডী তার নিজের সতীন গঙ্গার কাছে সাহায্য প্রার্থনা করে যে তুমি সাহায্য করো আমাকে এই কলিঙ্গ দেশের থেকে যাবতীয় যে প্রজা আছে সেগুলোকে কালকেতু নগরে নিয়ে যেতে। কিন্তু গঙ্গা সেটা না করে দেয়। গঙ্গা সেটা বলে আমি সেটা করব না। তারপর দেবী চণ্ডী যায় ইন্দ্রের কাছে এবং ইন্দ্রের সহায়তায় সেই নগরে প্রচুর ঝড় বৃষ্টি নিয়ে আসে। সেইখান থেকে প্রচুর ঝড় বৃষ্টি করিয়ে সেই নগর থেকে, অর্থাৎ কলিঙ্গ নগর থেকে যাবতীয় লোককে নিয়ে যায় কার? আমাদের কালকেতুর নগরে। কালকেতুর নগরে আস্তে আস্তে লোক ভর্তি হতে শুরু করে এবং ধীরে ধীরে কালকেতু নগর লোকে পরিপূর্ণ হয়ে যায় এবং সেখানে লোকগুলো চাষবাস করে নিজেদের মতন করে জীবনযাপন কাটাতে শুরু করে। তো এটাই হচ্ছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির যে আগের গল্পটা, সেইখানে কিভাবে কলিঙ্গ দেশ এলো কালকেতুকে, ধর্মকেতুকে, এইটা। এরপর আমরা জানবো যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি সম্পর্কে, যে ঝড় বৃষ্টি যে ভয়ঙ্কর রূপ। কারণ দেখো, এই যে ঝড় বৃষ্টিটা ঘটেছে সেটা দেবী চণ্ডীর অভিশাপে ঘটেছে, তাই এই ঝড় বৃষ্টিটা নিশ্চয়ই নিতান্তই নর্মাল বা সাধারণ ঝড় বৃষ্টির মতন হবে না। কারণ এই ঝড় বৃষ্টিটা যে ভয়ঙ্কর প্রভাব সেটা কিন্তু খুবই বেশি হবে, কারণ সেইটা দেবী চণ্ডীর অভিশাপের ফলে সৃষ্টি হয়েছে। তো এবার থেকে এই যে কবিতাটা আছে সেই কবিতায় ঝড় বৃষ্টির পুরো বর্ণনাটাই দেওয়া আছে। তো আস্তে আস্তে এইবার তোমরা নিজেদের পাঠ্য বইটা তোমাদের সামনে দেখো এবং আমরা আমার কবিতাটা শুরু করি। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। মানে বলছে মেঘে করলো অন্ধকার, চারিদিকে যে নগরগুলি আছে সেই নগরটা চারিদিকে কি হয়ে গেল? মেঘে ঢাকা হয়ে গেল। চারিদিকে মেঘ, নগরটি মেঘ দ্বারা অন্ধকারে ঢাকা হয়ে গেল। এতই যে মেঘ হয়েছে যে সেখানে কেউ কিন্তু কারোর অঙ্গ দেখতে পায় না, কেউ কারোর অঙ্গ দেখিতে পায় না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশানে উড়িল মেঘ, ঈশান বলতে বোঝানো হচ্ছে উত্তর পূর্ব কোণ। ঈশান মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণে মেঘ উড়িল সজনে চিকুর এবং সেখানে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, উত্তরের হাওয়া যে বয়ে আসছে সেই হাওয়া বই থেকে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, সেইখান থেকে বিদ্যুতের যে দূর দূর শব্দটি সেটাও কিন্তু বয়ে নিয়ে আসছে। নিমেষেকে জড়ে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। বলছে নিমিষেকে হঠাৎই নগরের ওপর মেঘ দ্বারা ঢাকা হয়ে গেল। হঠাৎই আকাশটা পরিষ্কার ছিল, নিমেষেকেই সেই জায়গায় মেঘ দ্বারা ঢাকা হয়ে গেল এবং চারি মেঘে বরিশে মুষলধারে জল, এবং চারিদিকে যে মেঘটা আছে সেই মেঘে মুষলধারে জল পড়তে শুরু করছে। মুষলধারে মানে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি সেখানে পড়তে শুরু করেছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, পলয় গগন ওজা ভাবে বিষাদ। মানে বলছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, যে মেঘটা আছে সেই মেঘটা কলিঙ্গ দেশে উড়ে আসে, প্রচুর জোরে জোরে শব্দ করছে, প্রচুর জোরে জোরে শব্দ করছে, আওয়াজ করছে। পলয় গনিয়া প্রজা ভাবে বিষাদ। এইভাবে কি হচ্ছে, যে প্রজাগুলো আছে, যে কলিঙ্গ মণ্ডলে যে সমস্ত প্রজা রয়েছে তারা মাথায় হাত দিচ্ছে যে কি হচ্ছে আমাদের সাথে, কি হয়ে গেল, হঠাৎই মেঘ পরিষ্কার থাকতে থাকতে এত ঝড় বৃষ্টি কিভাবে হতে পারে। এই নিয়ে প্রজারা কিন্তু দুর্দর্শ হয়ে গেছে, মানে তাদের বড় ধরনের চিন্তা চলে আসছে মাথার মধ্যে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন চাড়িয়া প্রজা দিলে রড়।
হুড়হুড় দূর দূর করে প্রচুর ঝড় বইছে এবং বিপাকে ভবন ছাড়ি প্রজা দৃঢ় রড। এই ভয়ে প্রজারা আর কেউ ঘরে থাকতে পারলো না। তখন তারা কি করলো, সেই জায়গা থেকে দৌড় দিয়ে পালিয়ে দিল নিজেদের ঘর থেকে। ভয়ে, এত যে ঝড় বৃষ্টি হচ্ছে সেই ঝড় বৃষ্টিকে সামালতে না পেরে তারা নিজেদের ঘর থেকে বাইরে চলে এলো, ঘর থেকে পালিয়ে বেরিয়ে এলো, কারণ তারা ভয়ে আর সেই জায়গায় থাকতে পারছিল না। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিদ, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। ধুলে আচ্ছাদিত হইল মানে হচ্ছে যে সমস্ত গাছগুলি চিরসবুজ, মানে যারা যে সমস্ত গাছগুলি হরিদ, হরিদ মানে যে সমস্ত গাছগুলো সবুজ ছিল সেগুলো কিন্তু আর সবুজ রইল না। এই ঝড়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু কালো হয়ে গেল, ধুলো দিয়ে পুরো গাছগুলোকে ঢাকা হয়ে গেল। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, এবং যে শস্যগুলো ছিল সেগুলাকে হচ্ছে প্রবল বৃষ্টির আঘাতে মাঠে লুটিয়া পড়েছে, মাঠে নুয়ে পড়েছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাট। চারি মেঘে বলতে যে এইখানে চারটি মেঘের কথা উল্লেখ আছে। চারটি মেঘ হচ্ছে সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। তো চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। অষ্ট গজরাজ মানে বড় বড় হাতি, আটটি বড় বড় হাতি সেই নগরটিকে, মনে হচ্ছে এমন যে আটটি বড় বড় হাতি জল দিয়ে সেই নগরটিকে থই থই করে দিয়েছে, একবারে নগরটাকে ধ্বংসের মুখে নিয়ে চলে এসেছে। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কাবাজ। সঘনে চিকুর পড়ে মানে ঘন ঘন চিকুর পড়ছে, ঘন ঘন বাজ পড়ছে। যেমন ব্যাঙ তিরিক তিরিক করে লাফাতে থাকে, এই দিকে তিরিক 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 লাফি লাফি চলতে থাকে, তেমনি তিরিক তিরিক ভাবে বা ব্যাঙের লাফানোর মতন ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। করিকর সমানে বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। করিকর মানে হচ্ছে হাতির সুর, এমন মনে হচ্ছে যেন হাতির সুর থেকে জল পুরো নগরটাকে বরিশে দিচ্ছে, পুরো নগরটার ওপর জল বরিশে পুরো নগরটাকে জলে থই থই করে দিচ্ছে। তাহলে করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা, মানে এতই যে চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে তো সেইখানে আর পথের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। চারিদিকে মেঘের শুধু ঘন ঘন গর্জন শোনা যাচ্ছে, চারিদিকে মেঘের শুধু বাজ পড়ার গর্জন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পাই কেহ বনজন। তাহলে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। কেন শুনতে পাচ্ছে না? কারণ এতই যে ঝড় বৃষ্টি হচ্ছে, এত যে বৃষ্টি হচ্ছে, তাই কেউ কারোর কথা কিন্তু শুনতে পাচ্ছে না। পরিচ্ছন্ন নাই সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গ সঙ্গরে সকল লোক যে জৈবনী। পরিচ্ছন্ন নাই সন্ধ্যা দিবস রজনী মানে পরিচ্ছন্ন বা আলাদা করতে পারছে না কোনটা দিন কোনটা রাত, সেটা কিন্তু প্রজাদের ক্ষেত্রে আলাদা করা মুশকিল হয়ে পড়েছে। কারণ চারিদিকটা শুধু অন্ধকার অন্ধকারে ঢাকা, চারিদিকে শুধু অন্ধকার দেখা যাচ্ছে, এক ফোঁটা দিনের আলোও কিন্তু তারা দেখতে পাচ্ছে না। কলিঙ্গ সঙ্গরে সকল লোক যে জৈমিনী, জৈমিনী তার কলিঙ্গ দেশের সমস্ত লোক জৈমিনী মুনির অনুসরণ করছে। পুরাণে কথিত আছে জৈমিনী যে মুনি, সেই জৈমিনী মুনি বিদ্যুতের প্রভাবকে কমানোর ক্ষমতা রাখে, বিদ্যুতের প্রভাবকে কমানোর ক্ষমতা রাখে। আর এই কলিঙ্গ দেশে যখন লোক মানে মানুষজন বিপদে পড়েছে, চারিদিকে এত বিদ্যুতের ঝংকার, তখন তারা সকলে মনে মনে জৈমিনী ঋষিকে বা জৈমিনী মুনিকে স্মরণ করছে, যাতে এই বিদ্যুতের প্রভাব বা এই দুর্যোগের প্রভাবটা যাতে এই জৈমিনী ঋষিমুনি, জৈমিনী মুনি কমিয়ে দিতে পারে। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন মানে বলছে চারিদিকে শুধু হুড় হুড় দূর দূর করে শব্দ আসছে, সমস্ত প্রজারা ভয় পেয়ে যাচ্ছে। তারা শুধু দেখতে চাইছে যেন আমরা একটু রবির কিরণ দেখতে পাই, যেন রবির কিরণ বলতে এখানে সূর্যের আলো যেমন দেখতে পাই। কারণ যদি সূর্যের আলো উদিত হয় বা সূর্যের আলো ফুটে ওঠে, তাহলে সমস্ত মেঘ কিন্তু কি হয়, ধীরে ধীরে কেটে যায়। আর মেঘ যদি কেটে যায় তাহলে কলিঙ্গ দেশে যে দুর্যোগটা এসেছে সেই দুর্যোগটা কেটে যাবে। কিন্তু আমরা কি দেখেছি যে এই যে দুর্যোগটা সৃষ্টি হয়েছে সেটা দেবী চণ্ডীর অভিশাপে সৃষ্টি হয়েছে, আর এই অভিশাপ কিন্তু এত জলদি থামার তো নয়। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্ত ছাড়ি, ভুজঙ্গ মানে হচ্ছে সাপ, মানে বলছে সাপরা তো গর্তে থাকে, মাটির গর্তে থাকে, কিন্তু এতই জল পড়েছে যে মাটির গর্ত কিন্তু জল ঢুকে গেছে, তাই সেই গর্ত থেকে যত সাপ আছে সেই সমস্ত সাপগুলো কি হয়ে গেছে, বেরিয়ে এখন রাস্তার মধ্যে ঘুরে চলাফেরা করতে শুরু করছে।
নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, বলছে যে কোথাও স্থলভাগ নেই, চারিদিকে শুধু কি হচ্ছে জলভাগ জলভাগ আর জলভাগ, আর সেই জন্যই সাপগুলো কি হচ্ছে গর্ত থেকে বাইরে বেরিয়ে এসেছে। নির্বধি 7 দিন বৃষ্টি নিরন্তন, অচ্ছুক শস্য কার্য হ্যাজ্যা গলা ঘর। নির্বধি 7 দিন বৃষ্টি নিরন্তন মানে বলছে নির্বধি 7 দিন বৃষ্টি নিরন্তন, 7 দিন ধরে একই লাগাতার ভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আর শুধু যে হালকা বৃষ্টি বা আমাদের যেমন বৃষ্টি হয় সেটা নয়, একবারই মুষলধারে বৃষ্টি, ভয়ঙ্কর বৃষ্টি, তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, কি খারাপ অবস্থা। অচ্ছুক শস্য কার্য হ্যাজ্যা গলা ঘর মানে এতই যে জল পড়েছে, এত জল পড়েছে যে সমস্ত শস্য কিন্তু জলে পচে গেছে। হ্যাজ্যা মানে হচ্ছে পচে যাওয়া, সমস্ত শস্য কিন্তু এই জলে বা প্রাকৃতিক দুর্যোগে পচে গিয়েছে। ফলে কলিঙ্গ মণ্ডলে যেমন প্রজাদের দুর্দশা সৃষ্টি হয়েছে, তার সাথে সাথে যে খাদ্য শস্য ছিল সেই খাদ্য শস্য পচে যাওয়ার জন্য তারা খাদ্য সংকটও ধীরে ধীরে পড়তে আরম্ভ করেছে। মেঝেতে পড়িয়া শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। মেঝেতে পড়িয়া শিল বিদারিয়া চাল মানে বলছে যে আকাশ থেকে যে বৃষ্টি হচ্ছে, শিল বৃষ্টি হচ্ছে। শিল বৃষ্টি মানে হচ্ছে যে পাথরে, যে বরফের পাথরে যে বৃষ্টি, সেই শিল বৃষ্টি হচ্ছে। এবং সেই শিল বৃষ্টি কি হচ্ছে, পাথরের চাল ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। আর এই যে শিলগুলো রয়েছে সেগুলো কিরকম, সেই শিলগুলো হচ্ছে ভাদ্রপদে মাসের, যেমন পাকা তাল হয়, বড় বড় তাল যেমন বড় বড় হয়, তেমনি শিলগুলাও কিন্তু সেই তালের মতো বড় 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 আকারের। দেখো এই ছবিটায় তোমরা দেখতে পাচ্ছ শিলগুলো টালির চালকে ভেঙে মাটির ভিতরে মানে তাদের ঘরের ভিতরে পড়ে আছে, এবং তারা ভয়ে এক এক জায়গায় কোনায় গিয়ে আশ্রয় নিয়েছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান মানে বলছে যে চণ্ডীকে, দেবী চণ্ডী আদেশ দেয় বীর হনুমানকে, কি কিসের জন্য আদেশ দেয়, যে এত ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পর যে সমস্ত মন্দির বা বড় বড় অট্টালিকাগুলো ছিল, যেগুলো বেঁচে ছিল, সেগুলোকেও কিন্তু ভেঙে ফেলার আদেশ দেয় দেবী চণ্ডী। সেই সমস্ত বড় বড় অট্টালিকা বা মঠগুলোকেও ভেঙে ফেলার আদেশ দেয়। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল মানে বলছে চারিদিকে এত বড় বড় ঢেউ, এত বড় বড় জলের ঢেউ, যেমন মনে হচ্ছে পর্বতের মতো ঢেউ। এবং সেই জলে কি করছে, ঘরগুলোকেও যেমন ভাসিয়ে নিয়ে যাচ্ছে, দলমল দলমল করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান, শ্রী কবি কঙ্কন মানে বলছে চণ্ডীর আদেশ পেয়ে সেই নগরটি পুরোটাই নদ নদী এসে ধাই বা ধ্বংস করে দিয়ে গেছে। আর অম্বিকা মঙ্গল গান, শ্রী কবি কঙ্কন, এই মধ্যযুগের কবিতার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য ছিল যে তারা কবিতার ছলে তাদের নিজের নামটা কবিতার শেষে বা কে কবিতা পাঠ করছে সেটাকে লিখে দিত। তো এটাই বলছে যে এই যে মঙ্গল বা চণ্ডী মঙ্গলের গান, সেটা করছে শ্রী কবি কঙ্কন। তাহলে আশা করি তোমরা এইটা সকলে বুঝতে পেরেছ। তো যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই ক্লাসগুলো লাইক করো এবং সাবস্ক্রাইব করো। যেহেতু ভিডিওগুলো আমার প্রথমের ভিডিও, তাই হয়তো দু একটা কথা অস্পষ্ট তোমাদের কাছে হয়ে উঠছে। তো এইটা আমি ধীরে ধীরে দূর করার চেষ্টা করব। এবং যদি তোমাদের কোথাও, তোমাদের বলে রাখি, যদি ভিডিওসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট ও নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে তোমাদের ক্লাস 9-এর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা তাড়াতাড়ি সেখানে জয়েন হয়ে যাও। কারণ যাবতীয় স্টাডি ম্যাটেরিয়ালস এবং ক্লাসেস যাবতীয় সমস্ত কিছু আপডেট, এছাড়া তোমাদের যাবতীয় যা কিছু ডাউট থাকবে সেটা তোমরা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তাদের সলিউশন তোমাদের প্রোভাইড করে দেবো। এছাড়া